মামুনুল হকের অন্ধকার জীবন এবং সংসদে হাস্যরস। সংসদে হাস্যরস না প্রতি মিনিটে রঙ্গরস? রঙ্গরস, হ্যাঁ রঙ্গরসও বলতে পারেন। এই যে রঙ্গরসটা সংসদে হচ্ছে, প্রতি মিনিটে 2 লক্ষ টাকার উপরে কিন্তু খরচ হচ্ছে। এরা কারা দিচ্ছে? এই দেশের জনগণ, সাধারণ মানুষ হাট ভাঙ্গা শ্রম করে তারা এই যোগান দিচ্ছে। আর তারা সেখানে রঙ্গরসিকতায় তারা সরকার এবং বিরোধী দল দুইটা মিলে একটা রং তামাশার ব্যবস্থা করেছে। এটা জাতির সামনে প্রত্যাশিত নয়। মামুনুল হক এরা ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মের যে নৈতিক দিক, ধর্মের যে ধর্মীয় যে মূল্যবোধ, ধরেন ধর্মীয় যিনি মূল্যবোধ ধারণ করেন, তিনি ঘুষ খেতে পারেন না, দুর্নীতি করতে পারেন না, মিথ্যা বলতে পারেন না, তিনি আরেকজনের স্ত্রীকে নিয়ে যেতে পারেন না কোনো একটা রিসোর্টে, তিনি কোনো ধরনের বা বলাৎকার করতে পারেন না, নোংরা কোনো কাজ করতে পারেন না, তিনি মিথ্যা বলতে পারেন না। কিন্তু এই মামুনুল হক সহ এরা হলো ধর্ম ব্যবসায়ী, এবং এদের ধর্মের যে নৈতিকতা, ধর্মের যে মূল্যবোধ, এই মূল্যবোধটা এদের ধারে কাছে না, এটা চর্চা করে না। ফলে ওই যে বলেছেন অন্ধকার জীবন, এদের দৃষ্টিভঙ্গি, এদের নারী সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, এবং যেই ধরনের কাজ সে সোনারগাঁ যে রিসোর্টে করেছিলেন, সম্ভবত নাম হলো রয়্যাল রিসোর্ট, সম্ভবত আমি ওই রিসোর্ট ওই ইয়েটাতে আমি গিয়েছিলাম, এবং সেখানে যে ওখানে আমি একবার ভ্রমণে গেছিলাম দিনের বেলা। কারণ আমি ওখানে গিয়েছিলাম এবং দেখেছি ওটা, এবং সে সেখানে দিব্যি, সে অদ্ভুত ব্যাপার হলো, সে এত বড় মানে একটা বাজে কাজ করলো এবং সেটা প্রমাণিত হলো। প্রমাণিত হওয়ার পরে তার যে অন্ধ অনুসারীরা কি ভয়ঙ্কর ভাবে তাকে আবার সাপোর্ট করছে, এটা ভাবতেও অবাক লাগে। মানে এই যে একটা অন্ধ ভক্তি, একজন ধর্ম ব্যবসায়ী এবং তার যে অন্ধ অনুসারী কিভাবে এদেরকে সাপোর্ট করে, এবং কিভাবে বর্তমানে গলা উঁচিয়ে এখন তারা কথা বলে, গলা উঁচিয়ে বিভিন্ন সময় কথা বলে। তো এই বিষয়গুলো হলো আসলে বাস্তবে এদের যে নোংরা চর্চা, এই নোংরা চর্চাটা এখন কিন্তু অনেকটা উন্মুক্ত, এখন কিন্তু আসছে, পত্রপত্রিকা আসছে, বিভিন্নভাবে আসছে, দেখছেন এদের অনুসারীদের দশা দেখছেন। এখন এই কারণে এই মামুনুল হকে এবং স্পিকারও যেটা বলছে অন্ধকার জীবন নিয়ে ঘাটাঘাটি করার দরকার না, তার মানে এদের অন্ধকার জীবন আছে, সেটা তো প্রমাণিত হলোই। প্রমাণিত হয় না এরকম তো আছে অনেক। সুতরাং এদের নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এটা দুঃখজনক ব্যাপার। আপনার এরা তো আসলে রাজনীতির আজকে যেভাবে এরা রাজনীতিতে এসে প্রাসঙ্গিক হয়ে উঠছে, মানে তাদের নিয়ে আলোচনা করতে হয়, এদের নিয়ে তো আলোচনা করার কথা না। এরা দেশে বিদেশে থেকে ধর্মের নামে যেইভাবে টাকা জোগাড় করে এরা আজকে তাদের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। ফলে আজকে এই বিশাল সাম্রাজ্য গড়ে তোলার কারণে সরকারও এখন সুবিধা পেয়েছে, কারণ এরা তো আসলে সরকারের বিরোধী লোক না, বর্তমান বিএনপির সাথেরই তো মানুষ। এই জন্য তারেক রহমান আবার ইঙ্গিত করছেন যে, ওই আলোচনার একটা পর্যায়ে ইঙ্গিত করছেন যে এইসব বিষয় নিয়ে বেশি আগানোর দরকার নেই। ওই যে বিএনপির যিনি যে সাংসদটা তুলেছিলেন সেটা একটু খেয়াল করি। তো সেজন্য যে কথাটা হলো, এই মামুনুল হকদের জীবন, এদের জীবনটাই, এরা নারী সম্পর্কিত এদের যে দৃষ্টিভঙ্গি, নারীদেরকে একটা ভোগের সামগ্রীর বাইরে ওরা ভাবতেই পারে না, মানুষ হিসাবে এরা ভাবতেই পারে না। ফলে এই এখানে যে 5ই আগস্টে 5ই আগস্টের পরে নারীদের উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন হলো, এবং সেবা যে ইয়েটা হলো, সেটা হলো কেন? এই মামুনুল হকদের মতো লোকরা, তাদের যে অন্ধকার, তাদের যে হিংস্র রূপ, তাদের চিন্তার যে ব্যাকওয়ার্ডনেস,
এটা একটা সামনে চলে আসছে। হুম। সুতরাং আজকে দেশবাসী সমস্ত মানুষ কিছুটা বুঝতেছে, এখন মানুষ এখন কিন্তু এদের বিরুদ্ধে আবার মানুষ জাগতেছে। এইসব ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে মানুষ এখন একাত্তরে এরা একই কাজ করেছিল, একাত্তরে এই ধর্মের নামে হত্যা করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, দেশের জনগণকে হত্যা করেছে। করে এই 24-এর পরে এরা ওই 71-কে ভুলিয়ে দিয়ে তারা আবার সেটাকে স্টাবলিশ করতে চেয়েছিল। কিন্তু আমার মনে হয় তাদের এই যে মিথ্যা বয়ান এবং তাদের যে নোংরা চর্চা, এগুলা জনগণের সামনে উপস্থাপিত হচ্ছে, জনগণ এখন সচেতন হচ্ছে। সুতরাং এদের বিরুদ্ধে এরা গণবিস্ফোরণের সামনে পড়বে, এরা মানুষের রোষানলে এরা পড়বে, সেই বেশি দিন আর নাই। ধন্যবাদ আপনাকে। সঙ্গে থাকুন আপনি আমাদের সঙ্গে। আগে রোমাকে আগে শুনতে পেয়েছিলেন আমার কথা? আপনি হয়তো আপনার টেকনিক্যাল কারণে শোনা যাচ্ছে না। স্বাগতম আপনাকে বিপুল টক অনুষ্ঠানে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এখন আশা করি। আপনার কাছে শুনি, তারপর জিয়াবার কাছে যাব। অনেক মজার ঘটনা। এমপি বলতেছে আমার বাবা দাদা 14 গোষ্ঠীর 6 লাখ লোক যুদ্ধে অংশ নিছিল, আপনারা বলেন খালি 2 লাখ মুক্তিযোদ্ধা তো আসলে 6 লাখ। আমি একটু বাড়িয়ে বললাম আর কি, 6 লাখ। সেই যুদ্ধার আমার পরিবার থেকেই 3 লাখ শহীদ হয়ে গেছে, আর আপনারা 30 লাখ স্বীকার করেন না, এটা দুঃখজনক। এখন দেখা যায় তার বাবা আছে। ইন্টারেস্টিং ব্যাপার না, এটা পরে আসবো। কিন্তু এই মোতাবিয়ার প্রসঙ্গ কেন তুললেন সংসদে? এই যে মামুনুল হক বলছিলেন যে সরকারকে, বাজেটকে ঘিরেই সরকারকে নামিয়ে ফেলবেন, এতে ক্ষুব্ধ বিএনপির সাংসদরা, এক এমপি। তাই আবু আশরাফ না আশফাক, কি নাম জানি, আবু, নামটা ভালো করে জি, আবু আশরাফ না, আবু আশরাফ, সংসদে আবু আশরাফ সম্ভবত, হ্যাঁ। তিনি বলছেন যে মামুনুল হকের এই বক্তব্যের প্রেক্ষিতে আসলে যা উঠছে যে তিনি সরকার ফেলাই দিবেন। তো ওনার ব্যক্তিগত জীবন নিয়ে যখন তুলেন, তখন স্পিকার বলছেন যে এগুলা থামান, অন্ধকার জীবন থাকে, এগুলা আলাপ করতে না। আলাপ করতে সুবিধা কি? আর মোতাবিয়ার মতো সংসদে আলোচনার বিষয় নাকি এটা? হ্যাঁ, এটা আমি কি পরকে বিশেষজ্ঞ আসলে। ধন্যবাদ আপনারা যারা, শুভেচ্ছা আমার সহ আলোচক যাদের। মামুনুল হকের কথা মনে হলে তো আমার 501 নম্বর রুমের কথা মনে হয়। মানে এটা তো এটা যেটা হয়ে গেছে না, যে উনার এমন ভাবেই উনার সাথে সেটে আছে 501 নম্বর রুম, এবং ওই কেলেঙ্কারির ঘটনা নারায়ণগঞ্জে একটা রিসোর্টে সোনারগাঁয়ে। সো মানে এটা আপনি যতই দিন যাক না কেন, এটা আমরা যারা ঘটনার সাক্ষ্য ছিলাম, মানে সাক্ষ্য না হলেও পত্রপত্রিকা ওই সময় সমসাময়িক, আমাদের ভোলার কোনো সুযোগ নাই। কাজেই মামিনুল হকের প্রসঙ্গ আসলেই হয়তো কেউ মুখে বলছেন, বাকি সংসদরা হয়তো মুখে বলছেন না, বাট সবারই যে 501 নম্বর রুমের কথা মনে পড়ে যায়, এটা মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো যাই হোক, সংসদ এখন যা দেখছি, কেউ ওভেন চাইছেন, কেউ পর্দা চাইছেন, কেউ দেখলাম আবার ওয়াশিং মেশিন চাইছেন। এগুলো নিয়ে পার্লামেন্টে আলাপ আলোচনা হচ্ছে। আসলে এই পার্লামেন্টটা যেহেতু মানুষের জন্য না, এবং জনগণের ভোটের কারণে পার্লামেন্টটা গঠিত হয়নি, এই পার্লামেন্টটা যেহেতু ভাগ বাটোয়ারার পার্লামেন্ট, এবং এই পার্লামেন্টটা যেহেতু বিদেশি শক্তিকে সুবিধা দেবার জন্যই গঠিত পার্লামেন্ট, কাজেই এখানে তো যা ইচ্ছা তাই হাস্যরস এগুলো হবে, এটাই স্বাভাবিক। কেউ গাড়ি চাবে, কেউ বাড়ি চাবে, কেউ চায়ের কাপ চাবে, কেউ কেটলি চাবে, কেউ ডিনার সেট চাবে, মোতাবিয়ের কথা উঠবে। তারপর আরেকটা বিষয়, আমি যদি ভুল না করে থাকি, হিল্লা বিয়ের বিষয়টা যে হাইকোর্ট থেকে বাদ দেওয়া হয়েছিল, ওটা আবার শুরু করা হয়েছে, এবং 78,000 নাকি অ্যাপ্লিকেন্ট পড়েছে, আচ্ছা, যারা হিল্লা বিয়ে করতে ইচ্ছুক। সো এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এবং ধর্ষণ বাড়ছে, ধর্ষণ করে আবার বাচ্চাদেরকে মেরেও ফেলা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, এবং এটার প্রতিকার নাকি হবে শরিয়া আইন কার্যকর হইলে। যেহেতু শরিয়া আইন কার্যকর হইলে ওনাদের আর মোতা বিয়ে করার প্রয়োজন হবে না, ওনারা 15টা 20টা করেও বিয়ে করতে পারবেন। তো তাহলে আর সংসদে মামুনুল হককে নিয়ে আর এই সব আলোচনা আর হবে না, কারণ সবারই এরকম 15টা 20টা, যতগুলো খুশি, সামর্থ্য যতগুলো আর কি। তো পার্লামেন্টটা এখন এই, বলেন বিপুল ভাই। না, আপনি আপনারটা শেষ করেন, তারপর বলবো। মানে এই হলো বাংলাদেশে চলছে, যেহেতু এদের আসলে কিছু করার নাই, এদের কিছু বলার নাই, এদের তো বাংলাদেশের প্রতি কোনো রেসপন্সিবিলিটিস নাই, কোনো দায়িত্ব যেহেতু নাই, কাজে দায়িত্ব পালন করবা বাধ্যবাধকতাও নাই, কাজে কি করবে? সবাইকে দেখছে, হাসাহাসি করছে, সুন্দর।
তো এই যে পয়সা খরচ করে সংসদে এই মোতা বিয়ে হিল্লা বিয়ে এই ইয়ে নিয়ে আলোচনা করাই কি খুব জরুরি হয়ে পড়লো কিনা, এটা আপনি তো ভাবেন বিলিয়ন না যে ডলার। সংসদে আপনি ওভেন চাচ্ছেন, আপনি ভাবতে পারছেন? আপনার বাসায় ওভেন নাই, আপনার বাসায় মানে পার্লামেন্ট যে অ্যাপার্টমেন্টে অ্যাপার্টমেন্ট গুলো, সংসদ, হ্যাঁ, হ্যাঁ সেগুলোর জন্য তো সংসদে সংসদীয় কমিটি আছে, আপনি সেখানে কথা বলতে পারতেন। আমি এটা নিয়ে করছি না যে না কেন বলতে পারবে না, আপনি পার্লামেন্টে বলতে পারেন না। পার্লামেন্টটা কিসের জায়গা? আমার এলাকার আমার মানুষের জন্য আমি পলিসি মেক করতে গিয়েছি, ওখানে যে প্রবলেম গুলো আছে যেগুলো আমাকে মেক করতে হবে। ইভেন আমরা যেহেতু বাংলাদেশে পার্লামেন্টে রাস্তাঘাটের কথাও বলি, সেটাও আমি কথা বলতে পারি, এটাই আমাদের মানে প্রচলিত। কিন্তু আপনি তো মানে এই যে মোতাবিয়ে বলেন আবার ওভেন বলেন পার্সোনাল, এগুলো নিয়ে কথা বলতে পারেন না। এখন বলতে এখন এখানে তো এরা সবকিছুই বলতে পারে, কারণ এদের তো সেই দায়বদ্ধতার জায়গাটা নাই বিপুল ভাই। এই যদি সে জায়গাটা না বলে, কিন্তু কারো কাছে জবাবদিহি করতে হচ্ছে না, এর তো জনগণের ভোটের প্রয়োজন হয় নাই। আপনি অর্ধেক লোককে বাদ দিয়ে আপনি নির্বাচন করেছেন, তো সেই নির্বাচনের বৈধতা কতটুকু? আপনি দেশের অর্ধেক মানুষকে আপনি ভোট দিতে দেন নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাকি যে অর্ধেক পার্সেন্ট হচ্ছে এই যে আমি আর আমার মামুরা, আপনারা ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। এবং কি কারণে ভাগ বটোয়ারা করে নিয়েছেন সে বাণিজ্য চুক্তির কথাও দেশের মানুষ জানে, বিভিন্ন চুক্তির কথা মানুষ জানে, কোন পোর্ট কোন দেশকে ব্যবহার করতে দিবেন সেগুলো মানুষ জানে। মানুষ হামে মারা যাচ্ছে, ভ্যাকসিন নাই, অক্সিজেন সিলিন্ডার নাই, আপনি 45,000 কোটি টাকার আপনি এরোপ্লেন কিনে ফেলেছেন, রাইট, যেটার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার বাংলাদেশের পোল্ট্রি খামার, বাংলাদেশের আমাদের যে শ্বেত বিপ্লবের মাধ্যমে আমাদের যে গরুর খামার, মাংসে আমরা স্বয়ংসম্পূর্ণ। আপনি আমেরিকা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আপনি গরুর মাংস, মুরগির মাংস, তারপরে শুকরের মাংস, এগুলো আপনি আমদানি করবেন, বাংলাদেশের প্রয়োজন আছে কিনা আপনি আমদানি করতে বাধ্য। বাণিজ্য চুক্তির কথা আসলে এসেই যায়, মানে কারণ বাংলাদেশকে একদম পেরেক মেরে দেওয়ার জন্য, একদম শেষ করে দেওয়ার জন্য এর চেয়ে আর বড় কোনো উপকরণ হতে পারে না। একদম সঙ্গে থাকুন। জিয়া করিম, জিয়া ভাই, আপনার কাছে কেমন লাগতেছে বিষয়টা? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতা এবং আমার 2 সহ-আলোচক। এই মামুনুল হককে নিয়ে এখন আলোচনা করতে হবে, এটা আমার না, আমরা সামগ্রিকভাবে আলোচনা করব। মামুনুল হক একটা ফ্যাক্টর, কারণ একদম যে অন্ধকার জীবন আলোচনা করা যাবে না স্পিকার বললেন, তাহলে মামুনুল হকের বিরাট অন্ধকার জীবন আছে, এটা তিনি নিশ্চিত করলেন। না, আমি একটা জিনিস একটু বলা দরকার এই ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে যে ইসলামে বিয়ের কথা বলা হয়েছে, সেটা সূরা নিসাতে বলা হয়েছে, কিন্তু এটার পেছনে একটা কারণ আছে। কি কারণে এই সূরাটা নাজিল হয়েছিল বা কি কারণে ভার্সটা নাজিল হয়েছে সেটা একটু বোঝা দরকার। তারপরে আমি আসছি আপনার মূল প্রসঙ্গে। এইটা হচ্ছে উহুদের যুদ্ধের সময় অনেক সাহাবা মারা যায়, তখন অনেক নারী বিধবা হয়, তখন আল্লাহ এই ভার্স নাজিল করেন, টু টেক কেয়ার ওভার দ্য অরফ্যান। যদি ভার্সটা আগে পড়েন যে ইফ ইউ মানে এই যে অরফ্যান হয়ে গেছে, যাদের মা বাবা নেই, তাদের টেক কেয়ার করার জন্য যদি তোমাদের দরকার হয়, ইউ ক্যান ম্যারি দেয়ার মাদার 1 2 3, বাট কিন্তু ওর পরের ভার্স আবার বলতেছে, আই নো ইউ ক্যানট, যদি তুমি সবার প্রতি ইনসাফ মানে সমান অধিকার কায়েম করতে পারো, যদি আমি জানি তুমি পারবা না, সো ম্যারি ওয়ান। সো অ্যাকচুয়ালি ইসলামে ম্যারি ওয়ানের কথা বলা আছে, এটা হচ্ছে রিয়েল ভার্স। এখন যেটা ব্যাপারটা হয়েছে যে ওনার যে হলফনামা সেখানে দিয়েছিলেন ওনার একটা বউ, তাহলে প্রশ্ন জাগে যে ওই যে যাকে নিয়ে উনি রিসোর্টে গেছিলেন তুমি কে? প্রশ্ন তো সেখানে জাগে যে হ্যাঁ সেটা কে তাহলে? ওনার তখন বলেছিল বউ, তাহলে তো ওইটা তার হলফনামায় বলছেন এক কথা, আবার এখানে বলছেন আর এক কথা। এখন উনি যদি জাস্টিস করতে পারেন, সবার প্রতি সমান দিতে পারেন, এবং যদি এইটা অরফানের ক্ষেত্রে হয়, ইয়েস ইউ ক্যান, বাট সেইটা হচ্ছে কিন্তু সে তো স্বীকার করছে না, তার মানে দ্যার ইজ এ মিস্ট্রি। এখন আসেন পৃথিবীর অন্য দেশে রাজনীতিবিদরা এইরকম সিচুয়েশনে পড়েছে কিনা। আপনি ক্লিনটনের কথা মনে আছে, ক্লিনটন যখন প্রেসিডেন্ট ছিলেন মনিকা লিউইসকির কেসে তাকে ইমপিচ করা হয়, কি কারণে? কারণ সে বলছিল যে এই যে অবৈধ সম্পর্কের জন্য, তাই না? সেইটা আমেরিকান সেনেট কংগ্রেসে আলোচনা হয়নি, হয়েছে কিনা? হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে জামাত ইসলামী বা স্পিকার কেন এটা থামিয়ে দিলেন? তার মানে স্পিকার কি এটার সঙ্গে সম্পৃক্ত, বা স্পিকারেরও নিজস্ব এই ধরনের সম্পর্ক আছে? তার যে স্ত্রী আছেন, তার যে সহধর্মী, তার বাইরেও ওনার কোনো মিস্ট্রেস আছে যার কারণে উনি থামিয়ে দিচ্ছেন? নাকি আসলে
এইটা আলোচনার দরকার। এটা অন্য অন্য পৃথিবীর অন্য দেশেও দেখেন যে যে এই যে কানাডার কথা চিন্তা করেন, জাস্টিন ট্রুডো কেন তার ক্ষমতা হারালো? বিকজ অফ দ্য রিলেশনশিপ উইথ অ্যানাদার ওয়েমেন, রাইট, আদার দ্যান হিজ ওয়াইফ। তাহলে আমাদের দেশের রাজনীতিবিদদের নিয়ে কথা বলতে কেন পারবে না? আপনার ক্যারেক্টার যদি ঠিক না থাকে, বারবার বাংলাদেশের রাজনীতিতে ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়েছে, তাই না? সেটা হচ্ছে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারকে। এর আগেও আমি কয়েকবার বলেছি, দেখেন যে বিভিন্নভাবে তারা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে ডালিমের বউয়ের ব্যাপারে, যে বঙ্গবন্ধুর বড় সন্তানের সঙ্গে শেখ কামালের সঙ্গে, এবং ডালিম তার সাক্ষাৎকারে বলেছে, সাক্ষাৎকার না, ওর বই একটা বই আছে, আমি যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, তার ভিতরে সে বলেছে যে ওখানে গাজী গোলাম মোস্তফা ছেলেরা ইনভলভ ছিল এবং শেখ কামালে বা বঙ্গবন্ধু পরিবার কতটা হেল্প করেছিল সেটা সে নিজে লিখেছে, সে বলেছে এবং তার সাক্ষাৎকারে বলেছে। তাহলে এই যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এইগুলো বলতে পারবেন, করতে পারবেন, অথচ এটা করতে পারবেন না, বলতে পারবেন না। কারণ কি জানেন? কারণ হচ্ছে যে তাহলে ওনার প্রধান, এই মুচলেকা প্রধানমন্ত্রীর ব্যাপারটাও চলে আসবে, তাই না? এই মুচলেকা প্রধানমন্ত্রী প্রথম বিয়ে করেন জেনারেল আতিকের মেয়েকে, সেইগুলি চলে আসবে, যার জন্য উনি এইগুলি আনতে চান না। কারণ কেঁচো খুঁজছে যে সাপ উঠে যায়, তাহলে তো অসুবিধা। সে তো প্রথম বিয়ে করেছেন, তারপর পারিবারিক ভাবে, হ্যাঁ, মোতা বিয়ে ছিল না, কিন্তু সেইগুলো তো সে পারিবারিক বলে না, পারিবারিক ইয়েতে সমাধান হয়েছে, কিন্তু স্বীকারও করে না, কিন্তু ওইটা আমার মনে হয়, কিন্তু ওইটা পারিবারিক ইয়েতে সমাধান হয়েছিল, এটার সাথে মামুনুলের সাথে কোনো মিল যায় না, মামুনের সাথে যায় না, এটা বলছে। মামুনুল তো পরকীয়া। কিন্তু আমার কথা হচ্ছে যে কেন এইটা বাংলাদেশের রাজনীতিবিদরা কেন অনেস্ট হবে না, কেন তাদের চরিত্র ঠিক হবে না, এইগুলি নিয়ে তো কেন কথা বলা যাবে না? যদি এটা না বলা যায়, তাহলে সংসদে যে কথাগুলি হচ্ছে যে এটা 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 একটা মানে এখানে কোনো কনস্ট্রাকটিভ বা কোনো যে দেশের কিভাবে উন্নয়ন হবে, দেশের বেকার সমস্যার সমাধান কিভাবে, তারা তো আন্দোলন করেছিল বৈষম্য, তো বৈষম্যের ব্যাপারে কি কোনো আলোচনা হয়েছে এই সংসদে? ঠিক আছে, ধরে নিলাম ওইটা আলোচনা, তাহলে রুমিন ফারহানা যখন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তার যে ইয়াগুলো বলেছিল, যে যেগুলো সমস্যা সমাধান করার ব্যাপারে, এইগুলি কেন বলতে দেওয়া হয় না? তাহলে উনি কোনো কিছুই বলতে দিবেন না, শুধু বলতে দিবেন কে ফ্রিজ পাবে, কে এয়ার কন্ডিশন পাবে, এইগুলির জন্য কি সংসদ? অথবা দেখেন, কয়েকদিন আগে ওনাদের কৃষি মন্ত্রী যে কথাটি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা অনেক আগে বলেছিলেন এই যে আমাদের যে জাতীয় ফল কাঁঠালের ব্যাপারে, আপনি কাঁঠাল যেটা, সেটা অনেকে এইটার মাধ্যমে আটা বানাচ্ছেন, কাঁচা কাঁঠাল, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেটার দেন ভাত বা রুটি, সেই জন্য এটা অনেকে খাচ্ছে। এটা নিয়ে অনেক হাসাহাসি হলো, অনেক ট্রল হলো, কিন্তু এখন দেখেন তারা স্বীকার করছে, কারণ কাঁঠালের বার্গার হচ্ছে, আটা হচ্ছে, অন্যান্য সব কিছু হচ্ছে। সুতরাং যেটা বঙ্গবন্ধু কন্যা দেখেছিলেন, যেটা প্রিডিক্ট করেছিলেন, সেই জিনিসটা এখন তার রিয়েলিটিতে মেনে নিচ্ছে না। মানে কাঁঠালের বার্গার কিন্তু তখন ছিল, তাই না? কাঁঠালের বার্গার তখন ছিল, কিন্তু এটা নিয়ে কি হাসাহাসি কি ট্রল হয়েছে, তখনও কাঁঠালের ওই কাঁচা কাঁঠাল দিয়ে আটা তৈরি শুরু হয়েছে, বার্গার ছিল। এখন তখন এইগুলি নিয়ে অনেক ট্রল হলো, তা এইগুলি সবকিছুই ট্রল হতে পারে, কিন্তু ওনাদের ব্যাপারে কথা বলতে গেলে লাগে কেন লাগে? আপনি দেখেন যে মামুনুল হক তার একটা বক্তব্যে দেখেন বারবার বলবে যে তার বাবা দেওবন্দে গিয়েছিল, তার বাবা অনেক ধনী ব্যক্তির ছেলে ছিল, তার বাবাকে তখন 50 টাকা পাঠাতো, কিন্তু ওনার বাবার কথা শুনে ওনার বাবা বলছে, আমার বাবা, ওনার যে মামুনুল হকের দাদা, উনি খুব গরিব মানুষ ছিলেন। এখন কোনটা বিশ্বাস করবো আমি, মামুনুল হকের বাবার কথা না মামুনুল হকের কথা? মার কাছে যদি মামা বাড়ির গল্প বলেন যে কি অবস্থা হবে, সেটা চিন্তা করেন। তো উনি তো সারা জীবন মিথ্যার উপরে দাঁড়িয়ে আছেন, মিথ্যা কথা বলছেন। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে আমাদের রাজনীতিতে, তাহলে এই সংসদ তো আমি আর মামু যে তাদের যা ইচ্ছা তাই বলছেন। আর এই আরেকটা জিনিস মজার বিষয় হয়েছে, এই প্রশ্ন তার তুলেছিলেন খন্দকার আবু আশফাক। আমি একটু আশফাক যদি শুনেন, তাহলে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। উনি 83 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, আমার সঙ্গে অন্য জায়গাও গিয়েছিলেন ভর্তি পরীক্ষা দিতে। তো আপনার মনে থাকার কথা যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি ছাত্র দলের কিছু, এই নিখিলদা জানেন, ছাত্র দলের অনেকে, নিরু, অভি সহ, আশফাক সহ অনেকে জাতীয় ছাত্র সমাজে যোগ দেয়।
এবং তখন এই আশফাক সহ অনেকে বহিষ্কার হয়। আরো একটা জিনিস বলে রাখি এখানে, আশফাকরা 7 ভাই 1 বোন, 7 ভাই চম্পা যাকে বলে। ওর বড় 2 ভাই ডাক্তার, তারপরে 2 ভাই তখন সরকারি প্রশাসনে বিসিএস কর্মকর্তা। তখন ওর মেজো ভাই একসময় ছাত্রলীগ করতো ঢাকা মেডিকেল কলেজে, মুস্তাক ভাইদের ক্লাসমেট সম্ভবত, অথবা মুস্তাক ভাই অথবা জালাল ভাইদের ক্লাসমেট, খন্দকার আবুল বাশার। তো তাকে তখন পরবর্তীতে জেলে দেওয়া হয়, সেইখান থেকে মুক্ত করে এই মুস্তাক ভাইদের মাধ্যমে বাশার ভাই ওকে মুক্ত করে। তো ও যে, এবং ওদের একটা বাড়ি আছে, যে বাড়িটাকে বলা হয়েছে, আপনি দেখবেন গুগল করলে পেয়ে যাবেন, যেটাকে বলা হয় আপনার ওদের একটা জজ বাড়ি, সেটা দখল করছে ও। যে নিজে অপরাধী, এবার চিনেন ও, বাড়িটা দখল করছে। এখন আমার কথা হচ্ছে যে নিজে অপরাধী সে আরেকজনের দিকে আঙ্গুল তুলছে, তার তো আগে নিজের অপরাধটা দেখা উচিত আশফাকের। সুতরাং এই হচ্ছে ব্যাপার, যে আমরা নিজেদের যে অপরাধটা সেইটা দেখি না। আমি প্রথম থেকে একটা জিনিস সবসময় বলি, যে আমি যদি আইনের শাসন বা কোনো কিছু প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমার নিজেকে আগে আইন মানতে হবে, সেটা ছোট হোক আর বড় হোক। রাইট। আমি যদি নিজে আইন না মানি, তাহলে আমি কোনোদিন আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবো না, পিরিয়ড। যেটা বাংলাদেশে হয়েছে, প্রধানমন্ত্রী যখন তারেক রহমান যখন দেশে আসছেন, উনি যখন ভোটার হয়েছেন, তখন তো আইন মেনে খননি, তখন তো তফসিল ঘোষণা হয়ে গেছে, তফসিল ঘোষণার পরে ভোটার হতে পারে না। সুতরাং এই যে অপরাধী, একজন অপরাধ করছেন, সেই অপরাধকে আরেকজনকে কিভাবে বলবেন তুমি অপরাধ করো না? কারণ এটা তো অন্যরা মানবে না। কারণ আমি যদি অপরাধী হই, তাহলে আমি কাউকে বলতেও পারবো না, 1 নাম্বার, অথবা বললে অন্যরা শুনবে না, সেইটাই হচ্ছে। ধন্যবাদ। একদম সঙ্গে থাকুন নিখিল দা, আমি শুনি একটু। এই তো যেহেতু আমরা এই নাম টাইটেল করেছি মামুনুল, কিন্তু বেসিক্যালি সংসদটা আসলে কি হচ্ছে? এই যে এত শিশু মূল্য, প্রায় 700 শিশু সরকারি হিসেবেই মারা গেছে, ইনি কোনো আলোচনা নাই। এই যে প্রতিদিন কেউ না কাউকে গুলি করে মানুষ মারতেছে, একজন আরেকজনকে মেরে ফেলতেছে, কুপিয়ে মেরে ফেলতেছে, এই দিনে দুপুরে ছিনতাই হচ্ছে, পুলিশ পর্যন্ত ছিনতাইকারীদের হামলা শিকার। সংসদে এই জনজীবনের সংকট নিয়ে কোনো আলোচনা নাই। ওই বেটা বলতেছে যে আমার বাবা মা 14 গোষ্ঠী তো যুদ্ধে অংশ নিছিল, হ্যাঁ, এখন তারা তো সবাই মারা গেছে, আর তার জন্ম হয়েছে 81 সালে, তার বাবা শহীদ হয়ে গেছে 71 সালে। সে এখন আজকে নাকি আবার করতেছে, পত্রিকায় দেখলাম উনি সংবাদ সম্মেলন করে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে জানাবে উনি স্লিপ অফ টাঙ্ক হয়ে গেছিল, তারপরে কি স্লিপ অফ কি জানি কি বলছে নাকি, এরপরে বলছেন যে হয়েছে কি বলে, এই দাদা চাচা শহীদ হয়েছে, বাপ বেঁচে আছে। বাপের কাছে সাংবাদিক গেছিল, উনি উত্তর না দিয়ে উনি বলছে যে আমার ছেলে তো অনেক জনপ্রিয়, বিপুল ভোটে জিতছে, আমার নামটা ব্যবহার হয়ে যায় সব জায়গায়, যাবেন কোথায়, ভোটে জিতছে, জনপ্রিয়। তো এই সংসদে এসব দিয়ে এখন আবার বলতেছে স্লিপ হয়েছে। এটা কি করা যায় না? এটা মস্করার জায়গা কিনা রীতিমতো? ধন্যবাদ আপনাকে। নাকি মুক্তিযুদ্ধটাকে খেলা করার জন্য এসব কথা বললো? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, এরা যারা সংসদে আছেন তাদের সংসদে যাওয়ার কথা ছিল না। এটা ঘটনাক্রমে তারা একটা স্পেস পাওয়ার কারণে তারা এখন সংসদে গিয়েছে। ফলে প্রথম তো তাদেরকে শেখাতে হয়েছে কখন কি বলতে হবে, সংসদের মধ্যে কখন কি বলে সেটাই তো বুঝতে পারে না। এখানে যে কথাটা বললেন, আর এখানে দাঁড়িয়ে সংসদে দাঁড়িয়ে যে ওভেন চাচ্ছে, অমুক চাচ্ছে, এটা যে কোথায় চাইতে হয় সেটাও জানে না। এই যে একটা ব্যাপার, অর্থাৎ এরা যে সংসদে এসছে, সংসদে কেন আসবে, সংসদে তাদের দায়িত্ব কি, কর্তব্য কি,
এই যে জনগণের বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এই সংসদটা যে চলে, সেই জায়গায় যে দায়িত্ব কর্তব্যবোধ, এই জায়গাটা ওই বুঝো তাদের নেই। ফলে দেখেন, যেই জামাতে, আপনার মনে আছে জামাতের আমির নির্বাচনের আগে তাদের একটা সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন, দেওয়ার সময় তিনি নিচে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, অনেকে সেটা যদিও অভিনয় এটা ছিল। অভিনয়ের কথা বলে, সবাই হ্যাঁ বলছিল অভিনয় ছিল। সেটা আমি বলতে পারবো না, আমি তো আর দেখি নাই, কিন্তু অনেকে বলে যে অভিনয় সবাই ছিল। বলছে, আমিও যাই বলছি, হোক, আমি তো আর জানি না, সবাই বলছে। তিনি আবার পরে কড়া বক্তৃতা দিলেন, এবং সেই বক্তৃতায় বললেন, আমাদেরকে পাঠালে, সংসদে পাঠালে আমাদেরকে, আমরা গাড়ি নেব না, মানে আমরা কোনো কিছুই নেব না। আবার হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ি প্রশ্নে সংসদে যখন আবেদন করলেন, মানে বললেন যে না, আমাদের তো আসলে সংসদে আমরা আসতে হয়, যেতে হয়, অনেকে গাড়ি ব্যবহার করেন, আমরা তো গাড়ি ব্যবহার করতে পারি না, তাহলে তখন কিন্তু আমির সাহেব সেটাকে সমর্থন দিলেন। তাহলে এদের যে দ্বিচারিতা, একদিকে তিনি বললেন এটা নেওয়া যাবে না, আরেক দিকে তিনি কিন্তু এটাকে সমর্থন দিলেন। আজকে ওবেন বা এই সংক্রান্ত বিষয়ে যখন বলছেন, অবশ্যই এটা নিয়ে সেখানে হাস্যরস হয়েছে, কেউ ব্যক্তিগতভাবে দিতে চেয়েছে, এটা নিয়ে আবার শফিক সাহেব ওখানে দাঁড়িয়ে সে অপমানিত বোধ করেছেন, এবং সেখান থেকে তিনি বলেছেন যে তিনি আবার এটা প্রতিবাদ জানিয়েছেন। প্রথম কথা হলো, আপনি যে এটা যিনি প্রস্তাব করেছেন, এটা নিয়ে যিনি ব্যক্তিগতভাবে দিতে চেয়েছেন বা হাস্যরস করেছেন, রঙ্গ তামাশা করেছেন, তারপরে আপনি যখন বলে এই যে সময়টা গিয়েছে, এই সময়টায় যে অর্থটা ব্যয় হয়েছে, সে অর্থটা দিবে কে? আমাদের দেশের জনগণ। কিন্তু সেই জনগণের তো চাকরি নাই। আপনি কি এখানে কর্মসংস্থান নিয়ে কোনো কথা বলেছেন? এখানে তাদের কর্মসংস্থান কি হবে সে নিয়ে কথা বলেছেন? তা তো বলেন নাই। এখানে তাদের জন্য উচ্চ দ্রব্য মূল্যের চাপে তারা ভয়াবহ সমস্যার মধ্যে আছে। সে সাধারণ জনগণ, শ্রমজীবী মানুষ, তারা তাদের বাসা ভাড়া কমাতে পারছে না, তাদের চিকিৎসা খরচ কমাতে পারছে না, ফলে তাদের খাদ্য তালিকায় যেসব তাদের খাবার ছিল সেগুলো কমিয়ে দিচ্ছে, ফলে তাদের সন্তানরা অপুষ্টিতে ভুগছে, নিজেরা অপুষ্টিতে ভুগছে, অল্প দিনে তারা মানে অসুখ বিসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয়ে তাদের ভাবনা চিন্তা আছে? তারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে সেদিন নেমেছিল। তাহলে বৈষম্য যে আছে, সে বৈষম্য নিরসনের জন্য সংসদে কি কোনো আলোচনা হচ্ছে? সংসদে তো সেসব আলোচনা হচ্ছে না। এই যে আপনি বললেন হামে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেখানে সেই স্বাস্থ্য উপদেষ্টা, তারা যে কত বড় জঘন্য একটা অন্যায় কাজ করেছেন, যেখানে এতগুলো শিশুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, তাদের কোনো বিচার হবে না? সেই বিষয় নিয়ে সংসদে কোনো আলোচনা আছে? তাহলে এই বাচ্চারা মারা গেল, তাদেরকে তো হত্যা করা হয়েছে, তারা তো মারা যায় নাই, তাদেরকে তো হত্যা করা হয়েছে। যারা এই কাজটা করলো তাদের ভুল সিদ্ধান্তের কারণে, বা তারা এই কারণে তারা এটা করলো, তাহলে তাদের তো সেটা নিয়ে সংসদে কোনো কথা নাই। আজকে সংসদে সেখানে আমাদের যেসব কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, আপনি দেখেন পাটকল গুলো বন্ধ হয়ে গেছে, আমাদের চিনি কল বন্ধ হয়ে গেছে। এখন চিনি আমরা বিদেশ থেকে আমদানি করি, বেশি দামে খাই। তাহলে পাটকল, চিনি কল গুলো কিভাবে চালু হবে? আমাদের যেসব গার্মেন্টস গুলো বন্ধ হয়ে গেছে, ভ্যাকসিন কারখানা সহ আরো যেগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলো নিয়ে আপনি পদক্ষেপ কি? এইসব বিষয়ে কোনো কথা নাই। তারপরে ঢাকা শহরে এখন যেভাবে ছিনতাই, ভয়ঙ্কর রকম ছিনতাই বেড়েছে, ওয়ারির মতো জায়গায়, সে একসময় তো এলিট জায়গা ছিল, সেই জায়গায় দিনে দুপুরে হচ্ছে। মোহাম্মদপুর তো একেবারে পুরোটা ছিনতাইকারীদের দখলে, বিভিন্ন জায়গায় এগুলা হচ্ছে, খুন খারাপি হচ্ছে। তাহলে সেই বিষয়গুলো নিয়ে যৌক্তিক কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো আলোচনা করছেন? সেগুলো তো হচ্ছে না। অবৈধ অস্ত্র, যেটা 24-এর অভ্যুত্থানকে কেন্দ্র করে সে সময় থানাগুলো যে লুট হলো, অবৈধ অস্ত্রগুলো যাদের হাতে আছে সেগুলো উদ্ধার করার ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন? সেগুলো নিয়ে সংসদে কোনো কথা আছে? এই যে অসম বাণিজ্য চুক্তির নামে যা করেছেন, ইতিমধ্যে কিন্তু বোয়িং বিমানের চুক্তি করেছেন, ইতিমধ্যে আমেরিকাতে গিয়ে সেখানে পররাষ্ট্রমন্ত্রী সেখানে স্মারক, সেখানে সমঝোতা স্মারক করে এসেছেন।
তার মানে যে চুক্তিটা হয়েছে সেই চুক্তির বাস্তবায়ন আপনারা শুরু করে দিয়েছেন। আমাদের দেশ বিক্রির আর কি আছে? এটা তো ভয়ঙ্কর গোলামির চুক্তি। এ নিয়ে সংসদে একবার কথা বলেছে এবং দুঃখ করে তো ওই রুমিন ফারানা বলছে, দুঃখ করে বলছে যে আমি ছাড়া তো আর একজন সংসদে নেই এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য, কারণ সংসদে নেই, তার পাঁচটা মানুষ নেই সংসদে কথা বলার জন্য। আপনি এই যে জনগণের টাকা খরচ করছে, সে রাইট আপনাকে কে দিয়েছে? এইসব রং তামাশা করার জন্য কি জনগণের টাকা আপনি খরচ করবেন? তা তো করতে পারেন না। ভয়ঙ্কর। দেখেন, সংসদে ঢুকতে হলে এটা একটা কার্টিসি, কি করতে হয়, মাথা নিচু করে একটা, আসলে তো চেয়ারটাকে আপনি একটা সম্মান জানাবেন, সেটাকেও ধর্মীয়করণ, মানে সেটা করা যাবে না কেন? সেটা ধর্মের সাথে সাংঘর্ষিক। এই জামাতি একজন বলল, অমনি বিএনপি সরকার সেটাকে ঠিক করে দিল। তার মানে এটা কি হলো? মানে আপনাকে সবকিছু, চেয়ারকে হিন্দু মুসলমান করবেন, স্পিকার হিন্দু মুসলমান, স্পিকারের চেয়ার। আপনি বিদ্যুৎ ব্যবহার করেন, সেটা কোন ধর্মের? আপনি টেবিল ব্যবহার করেন, গ্লাস খান, এটা কোন ধর্মের? মানে এত, মানে ধর্ম ব্যবসাটাকে কোথায় নিয়ে গেছে যে একটা বিষয়, একটা সংসদ, সেখানে তো কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার জন্য তো সংসদ, সবাই সবাই সেখানে স্বাভাবিক অর্থে একটু মাথা নিচু করে সম্মান জানায়। এত বছর সেই স্বাধীনতার পর থেকে এটা চলে আসছে, আপনি সেটা একজন মূর্খ অথর্ব ধর্ম মাতাল সে বলেছেন, আরে আপনি এটা মেনে নিলেন। তারপরে মাতালের তো অভাব নাই, সেখানে সংসদের মধ্যে ওই যে আপনার যে কথাটা বললেন যে তার বাবা, হ্যাঁ, 71-এ মুক্তিযোদ্ধা, সেখানে জীবন দিচ্ছেন, এখন বাবা বলছে আমার ছেলেটা খুবই ভালো। বাবা কবর থেকে উঠে চলে আসছে 71 সালে, সেখানে জীবন দিয়ে কবর থেকে উঠে চলে আসছে, আসি বলছে আমার ছেলে, সবাই তো কবর থেকে উঠে আসতেছে। তাই স্লিপ অফ টাং বলা যায় এটাকে? এত বড় ঘটনাকে স্লিপ অফ টাং বলা যায়? স্লিপ অফ টাংও তো হয়, আমাদের সবারই হয়। স্লিপ অফ টাং একটা, আপনি মুক্তিযুদ্ধের ব্যবসা, মানে আপনি মুক্তিযুদ্ধটা পজিটিভ, মানে সেখানেও যে মুক্তিযুদ্ধের পক্ষে যতটুকু জনগণের মধ্যে যে আবেগ, জনগণের মধ্যে যে এটা, সেটাকেও কাজে লাগাতে চান। সেটাকেও কিভাবে, আমার পরে ওই যে বললো না জামাতের আমির বলছেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি বাবা ছিলেন, আমরা তো এরকম অসংখ্য ঘটনা দেখেছি। 71 সালে বাবা শান্তি কমিটির লোক, ছেলে বাবার উপর গুলি চালায় নাই, ছেলে মুক্তিযোদ্ধা, ছেলে কি বিদ্রোহ করে যায় নাই? তাহলে আপনার পরিবারে একজন মুক্তিযোদ্ধা, মানে খেয়াল করেন, একবার মুক্তিযুদ্ধ করিলে সে সারা জীবনের জন্য মুক্তিযোদ্ধা হয় না, কিন্তু একবার যিনি রাজাকার হয়েছেন তিনি সারা জীবন রাজাকার থাকেন। রাজাকারী একটা সংস্কৃতি, সেটা একটা চিন্তা, ওই চিন্তাটা লালন করেন। যেমন শিবিরের ছেলে পেলে তো 71-এ আর রাজাকার ছিল না সেই দিন, কিন্তু শিবিরের ছেলে পেলেকে রাজাকার আমরা বলি কেন? কারণ সেই দিন যেই চিন্তার আলোকে সেই দিন আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, যেই চিন্তার আলোকে সেই দিন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের মা বোনদের উপর নির্যাতন করেছে, আমাদের দেশের সম্পদ ধ্বংস করেছে, সে একই চিন্তা লালন করে আজকে ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা। সুতরাং সেই জন্য তারা ওই রাজাকারী চিন্তা ধারণ করে, সেই জন্য আমরা বলি এরাও রাজাকার। সুতরাং রাজাকার একটা থট, সে চিন্তা। কিন্তু 71-এ মুক্তিযুদ্ধ করেছেন, আজকে আপনি বলতে পারবেন না জামাতের মধ্যে অনেক মুক্তিযুদ্ধ 71 সালে মুক্তিযুদ্ধ করেছে, এখন জামাতের নেতা হয়ে বসে আছেন। এরা আসলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন নাই। মুক্তিযুদ্ধ করলেই একবার সারা জীবন তিনি মৃত্যুর একদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ থাকবেন, মুক্তিযুদ্ধ থাকবেন, এই বাস্তবতা নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। এই যে রোমা, আর কি কি সংসদ সদস্যরা কি কি চাইতে পারেন ব্যক্তিগত জীবনে? আর অনেক কিছু তো চাওয়ার আছে, জামা কাপড়, এন তেন, তারপর বউও চাইতে পারেন যে আমরা সংসদে আসি, আমাদের এখানে তো পাশে বউ লাগবে, কারণ বউ তো গ্রামে রেখেছে, এমন হইতে পারে কিনা আমি জানি না। কি কি চাইতে পারেন, আপনার একটা অভিজ্ঞতা বলেন একটু। না, গাড়ি তো চেয়ে ফেলেছে প্রথম দিকে, একদম এনসিপি ওখান থেকে প্রথম বলেছিল যে আমাদের এসব প্রয়োজন নাই, তারপরে বলছে যে হ্যাঁ আমাদের গাড়ির প্রয়োজন আছে। আসলে এই মানে এটা আসলে আমরা হাসছি যদিও বা এটা হাসার কোনো সুযোগ নাই। দাদার কথা মাঝখানে আমি বলতেও চাচ্ছিলাম একটু, আপনি ওভারঅল দেখেন
যে এই পরিমাণ মিথ্যাচার, এই যে বাবাকে ফ্রিডম ফাইটার বানিয়ে ফেলেছে, এটা আবার কি করে স্লিপ অফ টাং হয়, এবং দেশের মানুষের যে পরিস্থিতি সেটা নিয়ে ন্যূনতম তাদের ভিতরে কিন্তু কোনো মাথা ব্যথা নেই, কিছু নেই, কিছুই নেই। কেউ কেউ যেমন রুবিন ফারহানা বাংলাদেশের পক্ষে কথা বলবার চেষ্টা করলেও তাকে কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। আর যেই সব সমস্যাগুলো আমরা ফেস করছি, আমরা দেখছি, আমরা যদি ধর্ষণের কথাটাই দেখি, আমরা এমন কোনো দৃশ্যমান কিছু দেখছি না যার কারণে এটা থেমে যাবে বা বন্ধ হবে। মব সন্ত্রাসও বন্ধ হয়নি, কমেছে, বন্ধ হয়নি। তারপর আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আপনি দেখেন যে হামিম গ্রুপ, রাইট, 10,000 কর্মী ছাঁটাই করে দিচ্ছে, এবং আপনার এটা আমাদের কোনো কথা না, এটা একদম আপনি যদি সরকার হিসাবেই দেখেন যে দারিদ্র্যের হার আওয়ামী লীগের সময় সর্বশেষ ছিল 18%, এখন সেটা নেমে এসেছে 28%-এ। তার মানে 100 জন লোকের ভিতরে 28 জন লোক হচ্ছে এখন দরিদ্র। মানে এই যে অবস্থা, দিনে দিনে কিন্তু এটা থেকে উত্তরণের কোনো সুযোগই নেই, সম্ভাবনাও নাই। যেসব ইনিশিয়েটিভ হাতে নেওয়া হচ্ছে তাতে আরো দারিদ্র্যের সংখ্যা আরো বাড়বে। কয়েকদিন আগে আপনারা দেখলেন যে ভারত থেকে তথ্য উপদেষ্টা ঢুকতে পারেননি, এবং তিনি কেন ঢুকতে পারেননি, তিনি কেন রেড পাসপোর্ট নেননি, তিনি কেন গ্রিন পাসপোর্টে তিনি আবার ভারত ভ্রমণ করলেন, আবার সরকারি একজন উপদেষ্টা হিসাবে। কারণটা হচ্ছে গ্রিন পাসপোর্ট নিয়ে ভ্রমণ করলে আপনি যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারবেন, আপনার জিও নিতে হয় না, সরকারি আপনার মানে অনুমতি নিতে হয় না। সো চুরি চামারি করে যে কোনো জায়গায় যে কোনো কাজ করে আসা সম্ভব হয়। দ্যাট ইজ উনি রেড পাসপোর্ট নেননি, নাহলে এতদিনে কেন নিবেন না আপনি দেখেন না। এবং তাকে ফেরত দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে, তার বিরুদ্ধে কমপ্লেন আছে, তার বিরুদ্ধে নানা ধরনের, এবং তার যে মুখের ভাষ্য এবং সেও যে ফিরে এসে যে ধরনের কথা বলছেন, এটাও কিন্তু দেখেন কোনো মানে উপদেষ্টা সুলভ না। মানে সবকিছু মিলে শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ সমস্যা আমরা জর্জরিত তা কিন্তু না, আমরা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ক্ষেত্রে আপনি দেখেন প্রতিটা জায়গায় পাকিস্তান বাদে শুধুমাত্র পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের উন্নতি ঘটেছে। অনেকে বলবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট সরকার, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ পুষ্ট সরকার হওয়ার পরেও আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না, বরং যে সুযোগ সুবিধা পেতাম সেটা আরো কমেছে। আপনি যদি বাণিজ্যের ক্ষেত্রে দেখেন সেটাও কমেছে। আমরা একটা সময় আমাদের বৈদেশিক মুদ্রার অধিকাংশ আসে হচ্ছে আপনার যে কাপড় চোপড় থেকে, বস্ত্র থেকে, হ্যাঁ, এবং সেটা আসতো কোথা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সেখানে এমন মার্কিন যুক্তরাষ্ট্র একটা একক বাজার বাংলাদেশের পোশাকের, সেখানে আপনার যে শর্ত দেওয়া হয়েছে যে কটনটা যদি মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করা হয় তাহলে আপনি ওই ছাড়টা পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কটন দিয়ে যদি আপনি কাপড় বানাতে হয় সেটা খরচ পড়বে কত বেশি, তখন আপনি এমনিতেই বাজার হারাবেন, আপনার প্রোডাক্টের দাম বেড়ে যাবে না, তখন আপনি এখানে বিক্রি করতে পারবেন। এখানকার লোক কিনবে কেন? ভিয়েতনামের কাছ থেকে কিনবে, ইন্ডিয়ার কাছ থেকে কিনবে, চায়নার কাছ থেকে কিনবে, রাইট? আপনি দেখেন সেখানে আপনি সুবিধা পাচ্ছেন না। এবং এখন জিয়া ভাই কত টাকা দিতে হয় যারা টুরিস্ট ভিসা এখানে আসবে? একটা বন্ড দিতে হয়, কত লাখ টাকা, $5,000 থেকে $15,000 থেকে কত জানি একটা বন্ড। মানে কি অসম্মানজনক একটা বিষয়, আপনাকে বন্ড দিয়ে আপনি একটা দেশে ট্যুর করতে আসবেন। আপনার স্টুডেন্ট ভিসা কিন্তু বন্ধ করে দিচ্ছে, শিথিল করে দিচ্ছে, মানে সবকিছুতেই পৃথিবীর সবগুলো দেশে, যতগুলো দেশে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ছিল, যাওয়া আসা ছিল, স্টুডেন্ট ভিসা সব জায়গা বন্ধ করে দিচ্ছে, বিজনেস ছিল সব বন্ধ করে দিচ্ছে, মানে সব মিলে একটা হজবরল অবস্থা, যার ফলে মানে ওনাদের মনে হচ্ছে যে মানে তাইরে নাইরে নাই করে ওনার দিন পার করে দিচ্ছেন, এই তো। এবং আছে কি কোনো কিছু হলেই সে আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগ খুঁজে বেড়াচ্ছে, কোথাও সমস্যা দেখলেই মনে হচ্ছে যে আওয়ামী লীগ বলে সেটাকে আসলে ধামা চাপা দেবার চেষ্টা করা হচ্ছে, আর কিছুই না, ধামা চাপা দিচ্ছে একেবারে। সঙ্গে থাকুন রোমা, আমরা শেষের দিকে চলে আসছি। জিয়া করিম ভাই, এই যে একটা তৈরি হলো, কি একটা দারুণ একটা তৈরি হয়েছে না সংসদে, তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া এবং নিজেদের চাওয়া পাওয়ার হিসাব নিকাশ। সংসদে দাঁড়িয়ে এই এক সংসদ সদস্য বলে 9,000 কোটি টাকা, 900 কোটি টাকা না 9 কোটি টাকার বাজেট দেওয়া ঠিক হয় নাই, এত টাকা বাংলাদেশ পাবো কোথায়? ওই যে 9 লাখ কোটি টাকার বাজেট হয়েছে সেটাও উনি বলতে পারেন নাই, 9,000 কোটি টাকার বাজেট, এরকম নানা কথাবার্তা। এই যে নিখিলদা বলছিলেন, এই যে সংসদ সদস্য নিজেকে দাবি করলেন মুক্তিযোদ্ধার সন্তান বইলে, এখন তার বাবা শহীদ হয়ে গেলেন, তার জন্মটা কিভাবে হলো? তাহলে জিয়া ভাই আপনার মাইক্রোফোন অফ বোধহয়। তার কি বললেন?
তার জন্মটা আসলে কবে হইলো তাইলে? আচ্ছা, সে তো আপনাকে বাবা তো ধন্যবাদ। শহীদ হয়ে গেছে, তার জন্ম 21 আসলে সালে। ব্যাপার হয়েছে যে এরা সারা জীবন একটা মিথ্যা কথা, মানুষের মিথ্যা বয়ান তৈরি করেছে। দেখেন, ধর্মের অবমাননা কাকে বলে? তারা বারবার মিথ্যা কথা। তার জন্ম 1981 সালে। এখন দেখেন, আমাদের দেশের যারা আলেম সমাজ আছে, আমি দেখি যে একটু ভিন্নভাবে দেখি। আমাদের আগে যারা আলেম ছিলেন, যারা যারা সুফি ছিলেন, তারা ভিন্নভাবে দেখতেন। দেখেন যে তারা আমাদের কলেমাকেও চেঞ্জ করে দিতে চেয়েছে। কিভাবে? সেলিম নামে তাদের জামাতের একজন আমির বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাড়িপাল্লা। তাহলে আমাদের এটা কি ধর্মের অবমাননা হয় না? আবার শিশির মনি বলেছেন যে রোজা আর পূজা একই মুদ্রার এপিঠ ওপিঠ। ফজলুল হক বলেছে বিড়িতে শুকটান দিয়ে দাড়িপাল্লা একটা ভোট দিলে আল্লাহ মাফ করে দিতে পারে। হাফিজুল্লাহ বলেছেন দাড়িপাল্লা ভোট দিলে জান্নাত অবধারিত, আর না দিলে গোনা হবে। তাই তো? এটিএম আজম বলেছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের চেয়েও জামাত নেতারাদের কোরবানি অনেক বেশি। ইকবাল হোসেন বলেছে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়ে বড় ফরজ মুসলমান রাষ্ট্রের নেতা নির্বাচিত করা। শাহরিয়ার কবির বলেছে জামাতকে ভোট না দিলে হাসর কবরের ভিতরে জবাব দিতে হবে। হাসরের ময়দানে। যদি আমরা ধর্মের অবমাননা বলি, যখন সংসদে তারা ঢুকছে, একটা সংসদ, তারা মাথা নিচু করবে, সেইগুলি তাদের ধর্মের অবমান। কিন্তু এই যে কথাগুলি বলেছে, এইগুলি কি ধর্মের অবমাননা না? এটা তো ধর্মের অনেক বড় অবমাননা। একটা আপনি কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য লাস্ট প্রফেট। আপনি সেইখানে চেঞ্জ করে দিচ্ছেন ব্যাপারটাকে। সেইটা তাদের লাগে না, বা আমাদের আলেম সমাজের লাগে না। তাহলে আসলেই কি এরা আলেম? প্রশ্ন যে এইটা কি আসলেই তারা আলেম? যদি আলেম হতো তাহলে তো এই ব্যাপারগুলি নিয়ে তার প্রতিবাদ করতো। এইগুলি, আমি যে কথাগুলি বললাম, এইগুলি কিন্তু আমার নিজের না, এই কথাগুলি তাদের নিজেদের মুখ দিয়ে বেরিয়েছে। আমি ধর্মভীরু মানুষ, আমার কাছে তো এই ব্যাপারগুলি লাগে। সো এই যে তাদের ব্যাপারগুলি দেখছেন যে সংসদে বা যে কোনো জায়গায় তারা যে কথাগুলি বলছে, বা এই যে তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে কন্টিনিউয়াসলি। আপনি দেখেন যে বলা হয় যে লুঙ্গির নিচে হেলমেট বাহিনী। ফরহাদ, আপনার এই যে এখন সাদিক কায়েম, এরা ছাত্রলীগের ইয়ে ছিল। যদি ছাত্রলীগের বিচার করেন তাহলে এদের আগে বিচার করেন। অপরাধ তো এরা করেছে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটে আবরার হত্যাকাণ্ডর প্রথম যেটা নিয়ে আওয়ামী লীগ সবচেয়ে সমালোচিত, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সবার বিচার করেছে, 20 জনকে ফাঁসির আদেশ দিয়েছে। কিন্তু এর আগে তো এই বুয়েটে আরো আরেকটা মেয়েকে হত্যা করেছিল ছাত্রদল, তার কোনো বিচার হয়েছে? সানি হত্যার কোনো বিচার হয়েছে? আওয়ামী লীগ আমলে একটা মব হয়েছিল, সেটা 3 জনের ফাঁসির আদেশ হয়েছিল, হয়নি? হয়েছে। এই আমলে কত মবের শিকার হয়েছে, একটা বিচার হয়েছে? আওয়ামী লীগের সময় যখন একজন এমপি কোন এয়ারপোর্টে যেন একটা বন্দুক, তার লাইসেন্স ছিল না, তখন তাকে পদত্যাগ করতে হয় অথবা তাকে জেলে যেতে হয়। কিন্তু যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 7.62 মিলিমিটার বুলেট নিয়ে ঢাকা এয়ারপোর্টে ঢুকে, তার তো গ্রেফতার করা হয় না, তবে বিচারের আওতায় আনা হয় না। ব্যাপার হয়েছে যত দোষ নন্দ ঘোষ। আপনারা দেখেন যে তারা কিভাবে বিভিন্নভাবে তারা বয়ান তৈরি করে। দেখেন, আপনারা কার্জন হল রাখতে পারেন, তাই না? সেখানে কোনো দোষ নেই। কিন্তু এই ব্রিটিশরাই যাওয়ার আগে একদিনে প্রায় 4 লক্ষ বাঙালিকে হত্যা করেছিল। 200 বছরে গোলামি করেছে বাঙালিরা, এবং 200 বছরে কত মানুষকে হত্যা করেছে। তাদের নামে জিনিস থাকলে আপনাদের লাগে না, তাই না? কিন্তু বঙ্গবন্ধুর নামে থাকলে আপনি আপনার বাবার নামে রাখলে অসুবিধা, তাই না? দেশটা আসলো কোত্থেকে? সুতরাং তার কাছ থেকে আপনি কি আশা করতে পারেন? যারা পিতাকে অস্বীকার করে, তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন? তাদের কাছ থেকে অন্য কোনো কিছু আশা করতে পারেন না। এই আশাটা করা অবান্তর। তারা দেশের উন্নয়ন করবে, করুক না। আপনি তো গতদিনও কথা হয়েছিল যে তারা বিভিন্নভাবে
জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছে। দেখেন, আপনি যদি একটা এই খাম্বা বসানো হয়েছে যে বিদ্যুতের জন্য, সেইখানে সবকিছু আছে, চারিদিক দিয়ে মাটিগুলা তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। এখন যদি এইটা পড়ে যায় তাহলে কি হবে? দায়ভার কার আসবে? বলবে যে এইটা আরবি যারা, তাদের দায়, তারা এটা করেছে, কিন্তু এটা তো দায়ভার তাদের না, দায় সরকারের, দায়ভার তারেক রহমানের। কারণ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এখন আমি তাকে তার নীতির সঙ্গে একমত না পোষণ করতে পারি বা তার আদর্শের সঙ্গে এক না হতে পারি, কিন্তু তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে এই দায়ভার তার। তিনি কেন এই ব্যাপারগুলি দেখছেন না? এখন তারা 3 ধরনের বক্তব্য বয়ান তৈরি করে বারবার। দেখেন যে এই যে পদ্মা সেতুর পিলারের পাশ থেকে মাটি বিক্রি করে দেওয়া হয়েছে, তাই না? আপনি দেখেন তাদের মন্ত্রীর কি বক্তব্য, ওইখানকার ডিসির কি বক্তব্য, ওইখানকার ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিনিয়ার আছে, দায়িত্বে আছেন, তার কি বক্তব্য, দেখবেন 3 ধরনের বক্তব্য। তাদের বক্তব্য এক না। সুতরাং তাদের কাছ থেকে কিভাবে আপনি ভালো জিনিস আশা করেন? এইগুলি নিয়ে কোনোদিন সংসদে কথা হয়েছে? কোনোদিন বলেছে যে যে এই কাজগুলি ঠিক হচ্ছে না? এত বাচ্চা হামে মারা গেল, এই ব্যাপার নিয়ে কথা হয়েছে? মাইলস্টোনে যেসব শিশু হত্যা হয়েছিল সেই ব্যাপারে এক বাবা তার ছেলে হত্যার বিচার চেয়েছিলেন, যাতে ওই বিচার কার্যকর, তাকে বিচার দেওয়া হয়নি। শুনে, বিচার দেওয়া হয় না জিয়া ভাই, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, উনি পরে প্রাণ ভয় পালিয়ে বেড়াচ্ছেন। না, হুমায়ুন আহমেদের একটা নাটক আছে, ওখানে বলেছিল ওই আসাদুজ্জামান নূর ছিলেন এবং মমতাজউদ্দিন ছিলেন। তো মমতাজউদ্দিন জিজ্ঞেস করছে যে পৃথিবীতে সবচেয়ে ভারী কোন কাজ, সেটা জানো? ভারী কোন জিনিসটা? ভারী কোন জিনিসটা? সন্তানের লাশ। সন্তানের কাঁধে, বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে যখন আপনি কল করছেন, তখন আমারই এক বন্ধু, তার ছেলে 22 বছরের ছেলে মারা গেছে। আমরা জানাজা পড়ে, তখন আমি জানাজার নামাজে, এই যে বাবার কি অবস্থা, সেটা একমাত্র বাবা আর মা জানে। তো এই বাবা, যিনি যার সন্তান হারিয়েছেন, তিনি হত্যার বিচার পাবেন না। কোন দেশে আমরা বাস করি? বিচার তো পরের কথা, একটা মামলাই করতে পারেন না, মামলা করতে দিবেন না, তাহলে এই দেশের মানুষ কিভাবে বাস করবে বলেন? যে ভাই, আবরারের বিষয়টা আরেকটা বিষয় অ্যাড করা উচিত, সেটা হচ্ছে আবরার হত্যাকাণ্ডে আওয়ামী লীগের সময় সংগঠিত হয়েছে, এবং আমরা এখন বুঝতে পারছি যে তখন ছাত্রলীগ নামধারী যারা ছিল তারা আসলে জামাত শিবিরের সদস্য ছিল, এবং না হলে হ্যাঁ আসামি পক্ষের আইনজীবী ছিলেন জামাত নেতা শিশির মনির। এবং তারপরে যাদের ফাঁসি হয়েছিল, আপনারা জানেন যে জেল থেকে বের করে সেই ফাঁসির আসামিকে, আবরার হত্যাকাণ্ডে যে ফাঁসির আসামি, তাকে বের করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটা আমরা সবাই, এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, এটা বহুবার আলোচনা হয়েছে, আমরা আলোচনা করছি। এই ব্যাপারে যতবার আছে যে ভাই বলবেন, হ্যাঁ, যদি দেখেন যে সমস্ত অপরাধের সঙ্গে এই শিবির জড়িত, জামাত জড়িত। এখন দেখেন তারা ভালো সাজার অনেক তারা বারবার নির্বাচনের আগে তারা বলেছে না যে জামাতকে একবার সবাইকে সুযোগ দেওয়া হলো। এখন বাজে কথা, মুখ দিয়ে বাজে কথা বলতেও ইচ্ছা হয় না, যে গরুর খাইলেন, ভুড়ি খাইলেন, তাহলে তার মলটাও খান। তারা তো সংসদে ছিল, তারা তো মন্ত্রিত্বে ছিল 2001 থেকে 2006 পর্যন্ত। এর আগেও 91-এ বিএনপি সরকারকে সমর্থন দিয়েছিল, তখন আমরা দেখিনি কি করেছে। অথবা 80-র দশকে আমরা যারা ছাত্র রাজনীতি, নিখিলদা ভালো জানি, উনি রাজশাহী চিটাগাংয়ে ছিলেন, আমি খুলনায় পড়ালেখা করেছি, পরে ঢাকা থেকে পরে খুলনায় গিয়েছি, আমরা দেখিনি শিবিরের চরিত্র। এই আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কাদের রক কেটেছে, আমরা কি ভুলে গেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়? তাহলে এই ইউনূসের সময় তো এই ঢাকা তোফাজ্জলকে হত্যা করা হলো ঢাকা ইউনিভার্সিটিতে, মাসুদকে হত্যা করা হলো জাহাঙ্গীরনগরে, আবার আরেকজনকে রাজশাহীতে। ওই সেই হত্যাকাণ্ডের বিচার হয়েছে? বিচার দেখেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো, তখন যুব দলের নেতা ছিল তারেক রহমান, তার বিচার করেছে? তারপর দেখেন না, এক ছেলের নামে এক ইউনিয়ন, আর এক ছেলের নামে আর এক ইউনিয়নের নাম, ভাতিজির নামে হচ্ছে আর এক ইউনিয়নের নাম, বংশের নামে এক ইউনিয়নের নাম, শুধু হলো লিস্টই বাকি আছে। ওই এলাকাটা তারা কিনছে, এটা বাংলাদেশের বাইরে, কিন্তু বাংলাদেশে ঢুকে গেছিল, তারা কিনে সীমান্ত ইউনিয়ন, দিগন্ত ইউনিয়ন,
ভাতিজি স্বর্ণের নামে স্বর্ণগ্রাম ইউনিয়ন, আর নিজেদের বংশের নামে মীরাবাড়ি ইউনিয়ন। এখন ভাবি বেচারা মানে স্ত্রী বেচারা কি দোষ করেছে বলেন তো? উনি তো এখন নিশ্চয়ই অত্যাচার করতেছেন, তুমি কি করলে, আরেকটা কিছু করো, তাহলে পৌরসভাটা আমার নামেই করে দাও। কেন জেলা বাদ থাকবে কেন? সে তো বড়, আচ্ছা, না right? না, উনি তো ইউনিয়নটা এইগুলি যদি চলতে এগুলাই থাকে হচ্ছে আসলে বাংলাদেশে, এখন মানুষ এটা হচ্ছে। একসময় উঠে দাঁড়াবে। বাঙালিরা এটা বেশি দিন সহ্য করে না, একসময় দাঁড়াবে উঠে। অথবা দেখেন কি অবস্থা হয়, কারণ মানুষের দেখতে হবে যে আপনার ইভেন দেবপ্রিয় ভট্টাচার্য তাদের যে এই আন্দোলনের জি, জুলাইয়ে যে তথাকথিত আন্দোলনে দেবপ্রিয় ভট্টাচার্য শেষ। তাদের একজন, উনি বলেছেন যে ওনার জি। সেটা তো অনেক ১ বছর আগের কথা, তখন প্রায় ৬৫ লক্ষ বেকার হয়েছে, এখন তো ১.৫ কোটির উপরে মানুষ বেকার হয়েছে নতুন করে। একদম। আমাকে শেষ এর করতে এদের হবে ব্যাপারে ইয়া কোনো ভাই। শোনা হয়েছে? এদের ব্যাপারে কোনো সংসদে আলোচনা হয়েছে যে কেন ফ্যাক্টরি বন্ধ? আপনার অনন্ত জলিল বলেছিলেন যে আপনারা একটা ইন্ডাস্ট্রি করতে পারেন না, ইন্ডাস্ট্রি সে বন্ধ করে দেন। একটা ইন্ডাস্ট্রি করে দেখান।